নমস্কার, গল্পের কথালিপি অডিও স্টেশনে প্রত্যেক গল্পের মূল উপস্থাপক আমি অনেক কথা বলছি। প্রত্যেক শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল গল্পের কথালিপিতে, যেখানে আজ আমরা গল্পটি একটু ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করছি। আমাদের গল্প যদি বা আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল গল্পের কথালিপিকে, পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। আর বেশি দেরি করবো না, চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। ব্যাপারখানা বড় অদ্ভুত। যে ছোট্ট খুকিটি রাধামোহনের কাছে বারবার দেখা দিয়ে চলে যেত, তার ঘরোয়া শিক্ষা রীতির কথা ভাবলেই বড় অবাক লাগে। রাধামোহনের পূর্বপুরুষ যখন পদোন্নতির অছিলায় গ্রামের মাটির সোদা গন্ধকে উপেক্ষা করে কিংবা দুর্গন্ধ বিবেচনা করে চলে গেল, তখন ওই ছোট্ট খুকিটি একমাত্র যে সকলকে ফিরিয়ে আনবার কথা ভেবেছে। সকলেই যখন ইমারতের বাসভবনে স্বস্তি খুঁজতে ব্যস্ত, তখন ওই একরত্তি মেয়েটা একমাত্র যে তার পৈতৃক ভিটের দাওয়ায় পিদিম জ্বালবার কথা ভেবেছে। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই খুকি? রাধামোহনের এই প্রশ্নেই শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটে। মধুমতি নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আর বহুকালের আমবন রয়েছে। ফলের বাগানখানা যেন প্রাচীন অরণ্যে পরিণত। একা এত বড় বাড়িতে থাকতে কিন্তু বেশ লাগে। ভীষণই নির্জন, পড়াশোনা কিংবা লেখা টেকার পক্ষে জায়গাটি বেশ। তাদেরই পৈতৃক বসত বাটি বটে। তবে কতকাল ধরে এখানে এখন আর কেউ আসে না। কেউই বহুকাল হলো এখানে বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালেই এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে, তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেছেন। তারপর সেখানে বসত বাড়ি তৈরি করে থেকে গিয়েছেন তিনি। নিজ গ্রামে যে একেবারে আসেননি তা নয়, তবে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি। এত বড় পসারওয়ালা উকিল গ্রামে থাকলে কি আর চলতো? এদিকে গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারাও সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন। কারণ গ্রামের বাড়িতে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় ছিল না। যা কিছু জমি জমা আছে তা তো আর না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি খরচে সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশে চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর আর জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন হলো খুব দেখাশোনা করছেন। তিনি এক প্রকার জোর করেই তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন ভালো মন্দ খাইয়েছেন। নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এমনটাই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা, চা খাবেন তো? আসুন। কেষ্ট, তুই এখানেই নিয়ে আয়। বেশ লাগছে এই নদীর ধারে সন্ধেবেলাটা। আনবো? সেই ভালো, যা। গ্রামের সকলেরই হৃদয়ে কেমন যেন একটা আত্মীয়তার বাসভূমি। যেখানেই দেখা হয়েছে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে?
আমরা তো মরিনি এখনো। এসো আমাদের বাড়ি। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবারও একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এত বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করতে গেল কেন এখানে? সেখানে পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন, কিন্তু বৈষয়িক বুদ্ধি বলে কিছুই ছিল না। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি বা কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা তো বিক্রি করা যায়। এসব বসে বসে ভাবছিল রাধামোহন। এমন সময় খুট করে কিসের একটা শব্দ হলো। রাধামোহন দেখল 10-11 বছরের একটা টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন চলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে যে অন্ধকারে বসেনি। ভৈরব বাড়ছে, একবার ছেলে পাঠায় কি একবার মেয়ে পাঠায়। সত্যি লোকটা যত্ন করছে বটে। সে বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। রাধামোহন বলল, তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। পড়ো? গান জানো? না। রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ ভালো তো তুমি। বসো। বালিকাটি লাজুকভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? তাহলে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন যেন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্জে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্জে বললে, এসো বাবাজি এসো, রান্নাও প্রায় হয়েই এসছে। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া শেষ করে রাধামোহন একলাই চলে এলো। নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পুত্রপাত পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতেই তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহে নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে এই বাড়ির প্রাঙ্গণে তো দাঁড়িয়েছিলেন। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে। তারা দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমোবার ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়েই ব্যস্ত হয়ে রইল। সারাটা দিন সেভাবেই কাটল। রাত্রে বারান্দাতে এসে বসেছে, আবারও সে খুকিটি এসে দাঁড়াল। প্রথমটায় রাধামোহন বিশেষ একটা টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। যাকে রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? না, আজ দেরি হবে। মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। মেয়েটি কিন্তু বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি?
ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? কিরকম? সেখানে যাও না। না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব নিয়ে কথা বলে সে। তুমি একা এসেছো কেন? বউঝিদেরও নিয়ে এসো। এত বড় বাড়ি পড়ে থাকে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব। আমি তো তাই চাই। কিন্তু কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে, কেউ পিদিম দেয় না। খুকির এই কথাটা শুনে রাধামোহনের বড় আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন একটা কথা পাকা গিন্নির মতো শোনালো বেশ। রাধামোহন কৌতুকের সঙ্গে বললে, ও, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বারে, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধে পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন বেশি রাতও হয়নি। তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। তা তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল বটে, তবে কোনো উত্তর এলো না। একটু পরেই খুকি মাথা দুলিয়ে দুলিয়ে বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছ, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? জানি আমি, তুমি যাও। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, আমরা না হয় একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। খুকিটা কিন্তু বেশ কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুচ্ছে রাধামোহন বাবুকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই এক্ষুনি তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। রোজ রোজ ডাল ভাত তুমি তো আর খেতে পারো না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছ, সে আমার সৌভাগ্য। নইলে তোমাদের কি অভাব আছে? তাই আজ একটু। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, ছি ছি, সে কি কথা? যা জুটবে তাই খাবো। আমাকে কি আপনি পর ভাবেন কাকা? আমি যে এই বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির। এসো খুকি, তোমার কথাই তো ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, সত্যি তোমার কথা। আমি জানি কেন? তুমি জানো? জানি, কিন্তু বলবো না। আসলে রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছিল খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দী চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে সেই গল্পখানা বলেই বেরিয়েছে সারা জায়গায়। রাধামোহন মনে মনে একটু বিরক্তই হলো অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে বলে সন্দেশটা আনিয়েছিল, তবে সেটা আর হলো কই। তবু রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি। কি বলো তো? জানি আমি। ওর হাসির মধ্যেই এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না, অন্তত এই বিষয় নিয়ে। ও যে জানে, ওর মৃদু হাসির মধ্যেই সেটা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা পেয়ালো। পাড়াগায় লোকের পেটে যদি কোনো কথা থাকে। খুকি আবদারে সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশটা দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা হঠাৎ হঠাৎ কোথায় যে চলে যায়
ওর ধরনটা বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। খুকি বড় লাজু, তখন চলে এলো। ওর জন্য একটু সন্দেশ আনিয়েছি। খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, রোজই আসে, গল্প টল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় রাধামোহনের বাড়ির বারান্দায় এসে খুকি নির্দিষ্ট স্থানে দাঁড়ালো। রাধামোহন বললে, কালকে অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি চাপা হাসি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগছে। পিদিম জ্বলেছে, বাড়িতে একা একা ভালো লাগে। তুমি শহরে যাবে? চলো না, আমার সঙ্গে চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। শহরে কত টকিজ, কত ছবি, কত খাবার দাবার। ওকে, আমার তাই কি? তুমি আবার আসবে বলো? নিশ্চয়ই আসবো, কেন আসবো না? ওই এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আমি আজ আসি, তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল নাকি ভৈরব বাড়ুজ্যেকে? ভৈরব কাল আবার বাড়িতে এসে গল্প করেছে, কি জানি। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে রিক্সা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়িতে কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়েছিল, তাই খেয়েই রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় ভৈরব বাড়ুজ্যে এসে হাজির। সে বললে, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? যাই বলো, তোমার কিন্তু আমাদের ডাকা উচিত ছিল। আরে তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটা 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। না না, এই খুকি নয়, এর দিদি। এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তো তাকে দেখোনি। তাহলে হয়তো আপনার বাড়ির অন্য কোনো মেয়ে। আমার বাড়িতে? না বাবাজি, আমার বাড়িতে আর কোনো মেয়ে তো নেই। তবে অন্য কোনো মেয়ে? কিন্তু না, আর কোনো মেয়ে তো এই পাড়ায় নেই ওই বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস, তা সেই মেয়ের বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ওই নামের কোনো মেয়েই তো আমাদের গ্রামে নেই। তোমার হয়তো শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। আমি তো ঠিক বুঝতে পারলাম না বাবাজি। ওই বয়সের, ওই নামের মেয়ে আমাদের পাড়ায় নেই, আমি নিশ্চিত। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি এবার দেখা করতে এলো না কেন? নিজ গ্রাম থেকে ফিরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল তার। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, তবে ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতেই তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়?
তোর মায়েরই বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে পড়ে ওকে। বেশ দেখতে ছিল। সে আর 40 বছরের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে ধরে। হঠাৎ কি বেশ একটা মনে পড়তেই সে বলল, কি কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী। শুনছিলেন পৈতৃক ভিটে। আমাদের আজকের গল্পে রাধামোহন এবং ভৈরব বাড়ুজ্যের কণ্ঠে রোহন, ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট চরিত্রে সম্রাট, লক্ষ্মীর ভূমিকায় অমৃতা, পিসিমার কণ্ঠে নিবেদিতা, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস। আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।